সুপ্রিয় দর্শক, আমি মুস্তফা দানিশ স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের আলোচনার বিষয় গণপরিবহন, জিম্মি যাত্রীরা নির্বিকার বিআরটিএ। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন প্রথমে অধ্যাপক আনু মোহাম্মদ, অর্থনীতি বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। মাঝখানে আছেন স্থপতি ইকবাল হাবিব, যুগ্ম সম্পাদক বাংলাদেশ পরিবেশ আন্দোলন, এবং ওই প্রান্তে আছেন আলহাজ মোহাম্মদ আবুল কালাম, সভাপতি ঢাকা সড়ক পরিবহন সমিতি। তবে আলোচনা শুরুর আগেই চলুন দেখে নিই এখনকার প্রধান সংবাদগুলো। শারদীয় দুর্গা উৎসবের মহাঅষ্টমীতে দেশের বিভিন্ন স্থানে রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা অনুষ্ঠিত। দুপুরের সন্ধি পূজা শেষে সন্ধ্যা থেকে চলে আরতি। সরকারের নিরাপত্তা ব্যবস্থায় কূটনীতিকরা সন্তুষ্ট, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু মার্কিন রাষ্ট্রদূত বললেন এখনও ভয় কাটেনি তাদের। কৃষি জমি নষ্ট না করে পরিবেশ বান্ধব শিল্পাঞ্চল গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর। বললেন মাঝারি ও ছোট শিল্প প্রতিষ্ঠায় নজর দিতে হবে বেশি। আঙ্গুলের ছাপ পদ্ধতিতে সিম রেজিস্ট্রেশনের পরীক্ষামূলক কার্যক্রমের উদ্বোধন। 16 ডিসেম্বর থেকে আনুষ্ঠানিক সিম কেনা শুরু। এবং 3রা নভেম্বর বাংলাদেশ সফরে আসছে দক্ষিণ আফ্রিকার নারী ক্রিকেট দল। জিম্বাবুয়ে খেলবে 3টি ওয়ানডে, 2টি টি-20, নিশ্চিত করলেন বিসিবি সভাপতি। আলোচনা করার আগে আমরা একটু দেখে নিই, মানে এই যে আজকের যে বিষয়টা নিয়ে জনগণের আসলে সমস্যাগুলো কি একটু। প্রথমে সিটিং যখন ভাড়া বাড়াইছে, ভাড়া এস্টাবলিশ করছে, আবার লোকাল বানিয়ে ফেলছে। গুলশান থেকে আসতাম শাহবাগে 10 টাকায়, এখন জায়গা আমার 20 টাকা। আমরা সাধারণ মানুষ ওদের কাছে পুরো জিম্মি। প্রত্যেকটা গাড়ি কিন্তু লোকাল, এখানে সিটিং করার পরে চিটিং করতেছে তারা। ওরা গুলিস্তান, বাংলা মোটর, শাহবাগে ভাড়া ওরা ফার্ম গাড়ি নামাই দিয়ে নিয়ে নিতে আছে। আগে কিছু বললে এতে থাকলেন না, বললো ওই বর্দলোকে চান্দি ফাটাই ফেলাবো। আমরা গাড়ি পাচ্ছি না বা গাড়ির ভাড়া বেশি পাইলেও এটা আমরা কষ্টের ভিতরে আছি। আমরা এটা সমাধান চাই। স্যার শুনলাম তো, হ্যাঁ, মানে সাধারণ মানুষের কথা। আর আপনিও এটার সাথে জড়িত আছেন, আপনাকে আমরা কয়েকদিন দেখেছি, এবং বিষয়টা নিয়ে যে কেন বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে, যে ভাড়াটা সরকার নির্ধারণ করেছে তার চেয়ে বাড়তি ভাড়া নিচ্ছে। আপত্তিটা ওই জায়গায়, কিন্তু এটা কিন্তু বলেনি যে কেন সরকার গাড়ি ভাড়া বাড়িয়েছে। আসলে যেটা হয়েছে যে এখন যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা ধরেন এই মুহূর্তের একটা ঘটনা দেখতে পাচ্ছি। মানে এই সাম্প্রতিককালে সরকার বাস ভাড়া, মিনি বাস ভাড়া, এগুলোর ভাড়া বৃদ্ধি, সিএনজি ভাড়া, এগুলো ভাড়া বৃদ্ধির কারণে একটা নৈরাজ্য সৃষ্টি হয়েছে। কিন্তু সমস্যাটা কিন্তু স্থায়ী একটা সমস্যা, এবং কিছুদিন পর পর এই সমস্যাটা একটা ধরেন আরো তীব্র আকার ধারণ করে, কিংবা একটা নৈরাজ্যের আকার ধারণ করে। সমস্যার রুট হচ্ছে যে সামগ্রিকভাবে সরকারের পরিবহন নীতিতে পাবলিক ট্রান্সপোর্ট ওরিয়েন্টেড পলিসিটা খুব দুর্বল। মানে পাবলিক ট্রান্সপোর্ট বা গণপরিবহন, জনগণের জন্য, সর্বজনের জন্য পরিবহন ব্যবস্থা, এইটা আসলে কেন্দ্রীয় বিবেচনার মধ্যে নাই। কেন্দ্রীয় বিবেচনার মধ্যে থাকলে আমরা সারা দেশে রেলওয়ের বিকাশ অনেক বেশি দেখতাম, এত গাড়ি দেখতাম না। আমরা যদি সর্বজন পরিবহনের বা জনগণের পরিবহনের ব্যাপারটা দেখতাম, তাহলে শহরে আরো অনেক বেশি বাস দেখতাম, এত প্রাইভেট কার দেখতাম না। এবং এখন যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, যে যখন আপনি যদি সকল বাস, মিনি বাস, তাদের তো সিট অনুযায়ী চলার কথা, সেই সিট অনুযায়ী যদি সব বাস মিনি বাস চলে, তাহলে কিন্তু দেখা যাবে যে মানুষ বাস পাবে না, মিনি বাস পাবে না। কারণ ডিমান্ডের সাথে সাপ্লাই অনেক দূরে। মানে যে চাহিদা, মানুষ যত মানুষের পাবলিক সার্ভিসের ট্রান্সপোর্টের চাহিদা, সেই চাহিদা পূরণ করার ক্ষমতা এই পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেমের নাই। এটার কারণটা কি? এটার কারণ হচ্ছে যে প্রথমত প্রাইভেট ওনার যারা, বেসরকারি মালিক যারা, বাস মিনি বাস মালিক, এটা একটা লক্ষণীয় ব্যাপার। এটা তো কালাম সাহেব আরো ব্যাখ্যা করতে পারবেন। লক্ষণীয় ব্যাপার হচ্ছে যে খুব কম পুনর্বিনিয়োগ হচ্ছে। এই যে 20 বছর আগে, 15 বছর আগে আমরা ঢাকা শহরে কিন্তু নতুন বাস প্রায় দেখিই না। এটা ধরেন 15-20 বছর আগে যে বাস নেমেছে রাস্তায়, সেই বাসে সিটের চাইতে অনেক বেশি মানুষ নিয়ে মালিকের জন্য ওইটাই লাভজনক করার চেষ্টা করছে, যে একবার বিনিয়োগ করলাম এবং প্রতি বছর সেখান থেকে লাভ নিচ্ছি। এবং সেটা একটা ধরেন সোনার ডিম পাড়া হাঁসের মতো হয়ে যাচ্ছে, যে একটা বাস দিয়েই আমি মোটামুটি ভাবে যা করার করছি, নতুন কোনো বিনিয়োগ হচ্ছে না। এখন যখন একটা দেশে, এটা অর্থশাস্ত্রের ইতিহাসে, সকল দেশের ইতিহাসে আছে,
যখন বেসরকারি মালিকরা কোনো খাতে বিনিয়োগ লাভজনক মনে করে না, তখন সেখানে রাষ্ট্র বা সরকারকে এগিয়ে আসতে হয়। তাহলে বিআরটিসি এখানে একটা প্রতিষ্ঠান, সেই বিআরটিসি এই কাজটা করতে পারে, সে নতুন বাস নামাতে পারে। এবং আমরা দেখতে পাচ্ছি যে বিআরটিসি মাঝে মধ্যে নতুন বাস কেনে, প্রায় নতুন বাস কেনে, এবং সেই নতুন বাসগুলি কেনার কিছুদিনের মধ্যেই বাসগুলো আর খুঁজে পাওয়া যায় না, হয় নষ্ট হয়, নাহলে কি হয় আমরা জানি না। এবং এটা দুইটা কারণে হয়, একটা হয় বিআরটিসির ভেতরে দুর্নীতির জন্য, আরেকটা বেসরকারি মালিক যারা সকল লং রুটে, শর্ট রুটে, ঢাকা শহরের মতো সমস্ত জায়গায় বিআরটিসি বাস যদি চলে, বিআরটিসি বাসকে তাড়ানোটা তাদের প্রথম একটা কাজ হয়। কারণ হচ্ছে বিআরটিসি বাসটা বড়, তুলনামূলকভাবে উন্নত এবং তুলনামূলকভাবে নতুন, সুতরাং যাত্রীরা ওইটা যদি আরামদায়ক, সুতরাং ওইটা যদি আসে তাহলে, এবং ভাড়াটাও তুলনামূলকভাবে কম থাকে, ওইটা যদি আসে তাহলে এরা যা খুশি তাই করতে পারবে না, সুতরাং বিআরটিসি থাকতে পারে না। তাহলে বিআরটিসিকে রাস্তা থেকে, বিআরটিসি তো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, তো বিআরটিসি রাস্তায় দাঁড়াতে পারে না, তাহলে রাষ্ট্র কোথায়? তাহলে রাষ্ট্র এবং সরকার কোথায়? রাষ্ট্র এবং সরকার তো সেই প্রোটেকশনটা দেওয়ার কথা, এটা কেন পারে না? এবং মালিকরা কোনো বিনিয়োগ করছে না, ভাড়া নিয়ে এত ধরনের জটিলতা তৈরি হচ্ছে, এটা কি করে পারে? এইখানে সমস্যাটা হচ্ছে যে সরকারের সাথে খুবই ঘনিষ্ঠ লোকজন, সেটা ধরেন পুলিশ হোক, র্যাব হোক, কিংবা অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর লোক হোক, অবসরপ্রাপ্ত আমলা হোক, ব্যবসায়ী, কিংবা রাজনৈতিক, সরকারি রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট লোকজন, এমপি এবং অন্যান্য, এরাই নানানভাবে এই পরিবহনের সাথে যুক্ত, পরিবহন মালিকানার সাথে যুক্ত। তার ফলে তারা একটা এম্পাওয়ার্ড ফিল করে সবসময়, এবং তারা এই ধরনের রাস্তায় আপনার মাঝে মধ্যে দেখি পুলিশ এই করছে সেই করছে, এবং আমরা যখন শুরু করে তখন আমরা বুঝি যে এটা আসলে কিছু হবে না, এটা কয়েকদিন থাকবে তারপরে কিছু হবে না। তো সুতরাং এটা একটা, এই জায়গাগুলো অ্যাড্রেস না করলে কিন্তু এটা কোনো জায়গায় আপনি যেতে পারবেন না, যে কিভাবে পাবলিক ট্রান্সপোর্ট ওরিয়েন্টেড পলিসি সরকার গ্রহণ করবে। আর দ্বিতীয়ত, এই যে এইবার সর্বশেষ যে বাস ভাড়াটা বাড়লো, এই বাস ভাড়া বাড়ার পেছনের প্রধান কারণ হচ্ছে গ্যাসের দাম বৃদ্ধি। তো গ্যাসের দাম বৃদ্ধি পুরোটাই তো অযৌক্তিক ছিল, জনমতের বিরুদ্ধে ছিল। গণশুনানিতে সেটা কোনোভাবেই প্রমাণ করতে পারেনি সরকার, যে বিআরসি কোনোভাবে প্রমাণ করতে পারে নাই যে গ্যাসের দাম বাড়ানো যৌক্তিক। আমরা তখন বলেছি যে গ্যাসের দাম যদি বাড়ানো হয়, শুধু গ্যাসের জন্য বোঝা যে জনগণের উপর চাপবে তা তো না, এটার জন্য আরো অনেক কিছু দাম বাড়বে, পরিবহন ভাড়া তার মধ্যে অন্যতম। এখন পরিবহন ভাড়া বেড়েছে, যখন গ্যাসের দাম, তখন পরিবহন ভাড়া বেড়েছে। তো রুট কস্টটা তো সরকারই তৈরি করলো, সরকার এটা ইম্প্যাক্ট কি হবে, তার ফলাফল কি হবে, জনগণের উপর বোঝা কিরকম পড়বে, এটা দেখার দায়িত্বটা কার? এটা তো সরকারের দায়িত্ব, সরকারের মধ্যেই তো জনপ্রতিনিধি সব। তো তারা কোন রকম জনগণের উপর কি ধরনের বোঝা আসবে সেটা কোন রকম বিচার বিবেচনা না করে তারা বাস ভাড়া বাড়িয়ে দিল এবং গ্যাসের দাম বাড়িয়ে দিল। এবং বাস ভাড়া বাড়ানোর সময় যে হিসাব নিকাশগুলো হয়েছে বাসের 40টা সিট, মিনি বাসের 25টা সিট, আসলে ওই বাসের মধ্যে 60 জন বসে, মিনি বাসের মধ্যে 50 জন বসে, এরকম। এবং পুরো জিনিসটা এইটা ধরে আপনি সিটিং ধরে তারপরে তার খরচটা বিবেচনা করে, সেই খরচটার মধ্যে নানা রকম অনেক বাড়তি খরচ ধরে তারপরে বাস ভাড়াটা হিসাব করা হয়েছে। ওখানে যাত্রীদেরও প্রতিনিধি নেই এবং সেটা কোনো ট্রান্সপারেন্ট ব্যাপারও নাই। তার ফলে বাস ভাড়া বাড়ানো হইলো। এবং একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, বাস ভাড়া সরকার যখন 5 টাকা থেকে 7 টাকা করছে, কার্যত তখন বাসে ভাড়া কিন্তু 7 টাকার বেশি। যখন 5 টাকা থেকে 7 টাকা করা হচ্ছে, তখন সেটা 7 টাকা থেকে 10 টাকায় চলে যাচ্ছে। সিএনজিতে বলছে যে মিনিমাম ভাড়া হচ্ছে এখন ওই যে জমা, এখন 900 টাকা নিতে হবে। আসলে 900 টাকা তখনই দিচ্ছে সিএনজি চালকরা, এবং যখন এটা 900 টাকা করা হচ্ছে তখন এটা 1200 টাকা। যখন 600 টাকা ছিল 900 যখন করা হলো এখন 1200 টাকা। এবং যখন বলা হচ্ছে যে আপনার এখন মিটারে 40 টাকায় যাবে, তখন জনগণ 40 টাকার কোনো বিপদ, তার থেকে 40 টাকার বেশি মানুষ এমনি দিয়ে আসছে। তার মানে পুরো সরকারের পলিসি এবং সরকারের সিদ্ধান্ত, এটার সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নেই। স্যার, এখন এই অবস্থাতে যে জায়গায় দাঁড়াচ্ছে ইকবাল ভাই, যে আমাদের তাহলে রুটটা, গণপরিবহনের ইয়াটা, ভিত্তিটা, উনি যেটা বললেন যে সরকার নিজেই এই ভিত্তিটাকে ঠিকমতো মানে স্থায়ী করছে না, যে এটাকে যে এটা কাঠামোটা মজবুত করবে, এর কারণটা কি? মনে রাখা দরকার, সবকিছুই যে কোনো পরিবহন ব্যবস্থা চলার জন্য তার একটা ইনফ্রাস্ট্রাকচার লাগে, অবকাঠামো দরকার। আমার যতটুকু অবকাঠামো আছে তার সর্বোচ্চ ব্যবহার আমি কোন কারণে করব, এটাও আমাদের নির্ধারণ করতে হবে। আমাদের যে স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যান, পরিবহন কৌশলপত্র তৈরি করা হয়েছে, তার পাতায় পাতায় অনেকগুলো পলিসি লেখা আছে, এবং এর মেজরিটি পলিসি ছিল পদচারী বান্ধব এবং গণপরিবহন বান্ধব। কারণ আমাদের ম্যাক্সিমাম লোক অর্থনৈতিক কারণে হোক, আরেকটা হচ্ছে ডিস্টেন্স কম। আমরা পুরো শহরকে যদি কতগুলো সার্কেলে ভাগ করি, আমাদের এই
ট্রিপগুলো চলাফেরার দূরত্বগুলো 2 কিলোমিটারের বেশি না। তো এই সমস্ত বিবেচনায় পলিসিগুলো ছিল যে পথচারীদের জন্য অনেক বিশেষ বান্ধব করা, আর গণপরিবহন ব্যবস্থাকে প্রায়োরিটাইজ করে প্রাইভেট কারকে নিয়ন্ত্রণের মধ্যে দিয়ে একটা সুষমবন্টিত পরিবহন ব্যবস্থা তৈরি করা। আমরা আমাদের সড়কগুলিতে করলাম কি, এই অবকাঠামোগুলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করলাম। প্রাইভেট কার যাদের শেয়ার অফ মোডালিটি, অর্থাৎ চলাফেরায় যে মানুষ চলাফেরা করছে তার মোডাল শেয়ার হলো মাত্র 5% যখন এটা করা হয়, এবং প্রবৃদ্ধি ধরা হলো ম্যাক্সিমাম হবে 8%। তো আপনি 8% মানুষের জন্য যখন এই সড়ক ব্যবস্থার 80% বরাদ্দ করে ফেললেন, এবং সকল প্রকল্প এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ফ্লাইওভার, এইটা সেটা সব ওকে ঘিরেই আপনি করতে শুরু করলেন, তখন কিন্তু এই গণপরিবহনের জন্য জায়গাটা আর রইল না। চিরে চাপটা হলো এই পরিবহনের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গের স্ফীতি, অর্থাৎ গণপরিবহন যে বাড়বে, স্ফীতি হবে, তার পুরো প্রবৃত্তির জায়গা আপনি চেপে ধরে রাখলেন। ফলে এই খাতে বিনিয়োগ করার জন্যে না সরকার না বেসরকার, সরকারি কেন হয় না সেটা আপনি গল্প শুনলেন ইয়ানু ভাইয়ের কাছে, এবং বেসরকারি খাতেও এক ধরনের নিরুৎসাহিত সিচুয়েশন তৈরি হলো, কারণ তাকে লাভজনক বানানোর জন্য দৈনিক হয়তো 4টা ট্রিপ মারতে হয় বা 8টা ট্রিপ মারতে হয়। সে যদি 4টা ট্রিপ মারে তাহলে তো লাভ থাকে না, ফলে বিনিয়োগ করার কোনো আকর্ষণ নেই। আমি একটা দান্দিকতা আপনাকে দেখাই। আমাদের ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, ঢাকা থেকে সিলেট, ঢাকা থেকে যশোর বাসগুলো উন্নততর হইতে 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 মার্সিডিজ ব্যান্ড চলছে এখন, তাই না? আর সেইখানে এখনো সেই পুরনো মিনি বাস, সেই লক্কর ঝক্কর লিল্যান্ড বাস, এই টাটার বাস এখনো এই যে চলছে, এর মূল কারণ পরিবহন মালিকরা কোনোভাবেই লাভজনক জায়গায় যেতে পারছে না। এখন এর জন্য কি পলিসি ছিল না? পলিসি ছিল, বিআরটি করার কথা ছিল, রুট ওয়াইজ ফ্র্যাঞ্চাইজ করার কথা ছিল, রুটগুলিকে সমন্বিত করার কথা ছিল, বাসের জন্য নির্দিষ্ট জায়গা, বাস ইত্যাদি ইত্যাদি ব্যবস্থা করার কথা ছিল, মানে অনেক ব্যবস্থাপনার প্রেসক্রিপশন ওইখানে ছিল। এখন প্রায়োগিক ক্ষেত্রে আপনি যখন প্রাধান্য দেবেন প্রাইভেট কার নির্ভর ব্যবস্থার, পুঁজি নির্ভর ব্যবস্থার, গণমানুষকে এড়িয়ে তার সুবিধাকে প্রাধান্য না দিয়ে সড়কের পুরো জায়গা তাকে দিবেন বরাদ্দ করে, তখন কিন্তু কোনোভাবেই এই সমস্ত জায়গার প্রণোদিত হওয়ার কোনো সুযোগ নেই। আমি একটা কথা বলে এই পর্যায়ে শেষ করবো, সেটি হলো মনে রাখতে হবে পরিবহন খাতটি এই নগরবাসীর একটি অধিকারের পর্যায়ের বিষয়, এবং যার কারণে পরিবহন খাতকে সব দেশেই বলা হয় এটি একটি সরকারের বিশেষ প্রণোদিত খাত, অর্থাৎ যারা লাভজনক খাত না। সরকারও যদি মনে করে এটা লাভজনক খাত, ভুল বলবে। আবাসন, পরিবহন এগুলো প্রণোদিত খাত, এবং বেসরকারি বিনিয়োগ হলো তাদেরকে বিভিন্ন ধরনের প্রণোদনা দিতে হয়। অর্থাৎ নর্মাল গাড়ি আনার জন্য যদি ট্যাক্স হয় 100%, যদি কেউ বাস আনে হবে 50% অথবা 40%, এগুলো প্রণোদনা খাত। সিএনজি আপনি বাসা বাড়িতে গ্যাস দিচ্ছেন, অবারিত ব্যবহার, এখনো মিটার লাগানোর ব্যবস্থা হয়নি। প্রাইভেট কার তাকে সিএনজি কেন দেবেন? আপনি গণপরিবহন ব্যবস্থাকে সিএনজি দিতে পারেন। আপনি করলেন কি, ওইগুলি বজায় রাখলেন, প্রাইভেট কারকে এখনো সিএনজি দিচ্ছেন, এখনো বাসা বাড়িতে দেদারসে গ্যাস দিচ্ছেন, কিন্তু গণপরিবহন ব্যবস্থার জন্য বিশেষ প্রণোদনা হিসেবে ওই গ্যাসের দামটা বাড়ানোর সময় এতটুকু চিন্তা ভাবনা করলেন না। শুধু তাই না, তেলে যারা চলে, ডিজেলে যারা চলে, সেই দাম বিশ্বে কমে যাচ্ছে, কিন্তু বাংলাদেশে কমানো হচ্ছে না। আর পলিসি লেভেলে যদি দেখেন, এরপরে পলিসি লেভেলে যেহেতু যে মালিকগুলো আড়ালে অন্তরালে এক্স বিভিন্ন অফিসার, বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা, এবং এই কারসাজিগুলো একটা ওপেন সিক্রেটের মতো সিচুয়েশন, পলিসি লেভেলেও যখন ভাড়া বাড়ার সিচুয়েশন তৈরি হয়, তখন জনপ্রতিনিধি অর্থাৎ ওই যাত্রী প্রতিনিধির কোনো মানুষের কথাবার্তা শোনার দরকার নেই। যিনি মালিক তাদের সাথে বসবেন, তাদের কী কী অসুবিধা, কতটুকু না করলে নয়, আর না করলেই জিম্মি করে ফেলা। এখন জিম্মি কেন করে, এই অংশটুকু বললে আপাতত শেষ করি। জিম্মি করতে পারে এই জন্যে, এই সমস্ত সংগঠনগুলির নেতারাই আজকে অথবা গতকাল অথবা আগামী দিনে ক্ষমতার বাহক। এরাই মন্ত্রী, এবং মন্ত্রীদের জায়গাগুলো দেখেন, এদের সকলের প্রতিনিধি মন্ত্রিত্বের মধ্যে রয়েছে। ফলে এরা অল্পতেই জিম্মি করার সাহস, ধৃষ্টতা দেখাতে পারে। আর কেউ নামুক্ত এইভাবে করে যখন তখন মাত্র 1 ঘন্টার নোটিশে 8 ঘন্টা বন্ধ করে দিব, বাস করুক না অন্য কেউ, মেরে কেটে সমান করে ফেলবে। কিন্তু এদের প্রতিনিধি যেহেতু মন্ত্রী পর্যায়ে রয়েছে এবং সব জেনে শুনে রয়েছে, ফলে এদের এই অনাচার করার সাহসের ব্যাপারেও কোনো কমতি আমরা দেখি না। এই হলো মূল কারণ। হ্যাঁ, কালাম ভাই যে বলেন আপনি। মোহাম্মদ স্যার যে কয়েকটা কথা বলছেন, এবং ইকবাল ভাই তার কিছু কথার সাথে আমি একমত। যেমন
আনু মোহাম্মদ স্যার বলছেন যে এই সেক্টরে বিনিয়োগ নাই, এটা উনি খুব যথার্থই বলছেন। মেয়র হানিফ সাহেব যখন ইলেকশন করে ঢাকা শহরে, তখন ঢাকা শহরের জনসংখ্যা ছিল 1,25,00,000। তখন ঢাকা শহরে গাড়ি ছিল 7,500 ঢাকা সিটিতে চলার মতো। এখন ঢাকা শহরের জনসংখ্যা হইল 2.25 কোটি, কেউ বলে 2 কোটি, এর কোনো সঠিক পরিসংখ্যান নাই ঢাকা শহরে কি পরিমাণ আছে, তবে আমরা 2.25 কোটি ধরেই চিন্তা করি। প্রায় 50 থেকে 60 লোক জীবন জীবিকার জন্য, চাকরির জন্য প্রতিদিন ঘরের থেকে বাইর হয়। আর আমার ঢাকা শহরে যে গাড়ি আছে, আমি যদি 3 সিঙ্গেল করে 450 গাড়ি, 450 গাড়ি অন রোড করি, তাইলে 3 সিঙ্গেল করেও আমার 5 থেকে 6 লক্ষ লোকের বেশি আমি ক্যারি করার ক্ষমতা আমার নাই। এই যে জিনিসটা, এবং আরেকটা জিনিস দেখবেন, সকালে এবং বিকালে যখন পিক টাইম হয়, তখন মানুষ রাস্তার মধ্যে নিরুপায় হয়ে দাঁড়ায় থাকে। দেখুন, আমরা অনেক পুরনো ব্যবসায়ী, এই ব্যবসা করতে করতে 30-35 বছরের এই অভিজ্ঞতায় ঢাকা শহরে গাড়ি দিন দিন বাড়ার কথা। আজকে 7,500-এর জায়গায় আজকে গাড়ি হওয়ার কথা ঢাকা শহরে 15,000 কমপক্ষে। আর এর থেকে প্রায় 45% আউট হয়ে গেছে। তার কারণটা কি? তার কারণটা হইল যানজট, ট্রিপ না পাওয়া। ট্রিপ না পাওয়ার কারণটা হইল, ইকবাল ভাই বলছেন পরিষ্কার করে, যানজট। আরেকটা জিনিস আছে, দেখেন, আমরা কয়েক বছর যাবত একটা টুপের মধ্যে পড়ে আছি, এটা হইল ক্লিন এয়ার এন্ড সাস্টেইনেবল এনভায়রনমেন্ট। এই যে জিনিসটা, এইটার জন্যই তো সমস্ত রোড করা, এবং এইটার লেগেই কিন্তু আপনার ডিজেল গাড়ি ঢাকা শহরে চলতে পারবো না। এইটার জন্যই বেবি ট্যাক্সি সরাই দেওয়া হইলো, তার এতে আনা হইলো অন্যরকম গাড়ি। এই গাড়িগুলি আনলে একটা জিনিস দেখেন, ডিজেল গাড়ির লাইফ কম, এটা আমরা সবাই জানি। যে একটা গাড়ি আপনি তেলে চালান, যতদিন চলবে, যে স্মুথলি চলবে। আপনি যদি গ্যাসে চালান, তো গাড়িটা স্মুথলি খুব বেশি দিন চলবে না। আর 2 নম্বর জিনিস হলো, যে জিনিসটা ঢাকা শহরের লক্ষ্য চক্কর, রাজধানী একটা দেশের ফেস, মুখ। একটা লোক ভালো আছে না খারাপ আছে, তার মুখ দেখে কিন্তু অনেক সময় বোঝা যায়। তা আমার দেশের এই মুখ, যে গাড়ির অবস্থা, সত্যিকার অর্থেই এটা আমাদেরও কষ্ট লাগে যে আমরা এখানে সুন্দর মুখ কেন দেখাইতে পারি না। আমরা তো লং রোডে বলবো গাড়ি আনি 2.25 কোটি টাকা দিয়ে, আমরা মার্সিডিজ বেঞ্জ আনি ওভার 2 করোড়, বাস্তব সত্য কথা, 2 করোড়। যে জায়গা মানুষ এফোর্ড করতে পারে না সেই জায়গা শুনেন না, যে এরপরে হিনো মোর দেন 1.5 করোড়, হুন্দাই ওভার 2 করোড়, এই ধরনের গাড়ি আমরা আনছি এবং চলতেছে। আপনি উত্তরবঙ্গ যান, চিটাগং যান, যেখানেই যান, সারা বাংলাদেশে চলতেছে। আমরা ঢাকা সিটিতে চালাইতে পারলাম না কেন? আমরা একটা উদ্যোগ নিয়েছিলাম মেয়র হানিফ সাহেব থাকতে, এই উদ্যোগটা আমাদের বেচতে গেছে মেইনটেনেন্সের জন্য। এখন যে গাড়িগুলিতে আপনারা চড়েন, হ্যাঁ, প্রিমিয়াম বাস, হ্যাঁ, উত্তরার থেকে, ইয়ার থেকে, সাভার থেকে, নারায়ণগঞ্জ থেকে, হ্যাঁ, ওটার আমি ডাইরেক্টর ছিলাম। তো এখন ওটা শেষ পর্যন্ত কিভাবে যে পেমেন্ট করছি আল্লাহ জানে। আপনার দ্বিতীয় যে জিনিসটা আমি বলবো, সেটা হলো আপনার এই প্রাইভেট কার। এই 2 কোটি লোক যদি ঢাকা শহরে থাকে, তাহলে এই 2 কোটি লোকের মধ্যে 2 থেকে 2.5 লক্ষ প্রাইভেট কার আছে, দ্যাট ইজ লেস দেন 3% প্রাইভেট কার আছে। এই প্রাইভেট কার কিন্তু একটাও ঘরের থেকে বেরোনোর বাকি থাকে না। তো এই প্রাইভেট কার বাইরে করে, এবং প্রাইভেট কার কিন্তু যখন ট্যাক্সি ক্যাব হিসাবে আপনি আনবেন, আমাদের দেশে আমি বলবো, আমার মতে ট্যাক্সি ক্যাব আমাদের দেশে ফিজিবল না। ট্যাক্সি ক্যাব আইনা আমাদের এখানেই করবে না, কারণ একজন লোক একটা ট্যাক্সি নিয়ে উত্তরা চলে যাবে, তাইলে তো এই একই অবস্থা হবে। ট্যাক্সি ক্যাব ফিজিবল না। ট্যাক্সি ক্যাব আপনি আনতে দিতেছেন, ট্যাক্স নাই, নো ট্যাক্স। অন দ্য আদার হ্যান্ড, আমরা যদি বাস আনি, বাস আনতে পারবে সিকেডি অথবা এসকেডি ফর্মে মাত্র 3-4টা কোম্পানি, হিনো, আফতাব, আপনার অশোক লিল্যান্ড, যে ইফাত, টাটা,
আর হইল আপনার র্যাংস আর উত্তরা মোটরস, এই 5টা কোম্পানি। এই 5টা কোম্পানি কিন্তু সিকেডি ওয়ানে, এসকেডি ওয়ানে। এখন সিকেডি মানে কমপ্লিট নকডাউন, কমপ্লিট নকডাউন, আর এসকেডি হইল সেমি নকডাউন। আচ্ছা, এখন যদি আপনি সিবিইউ কমপ্লিট বিল্ড আপ গাড়ি আনতে যান, তাহলে এইটার উপরে যে ট্যাক্স পড়ে এটা তো মানে বলার মতো না। আর এইখানেও যে আমরা যে গাড়ি তৈরি করে যখন রেজিস্ট্রেশন করতে যাই, আমাদেরকে 90,000 টাকা পেমেন্ট করতে হয় বডি বিল্ডিং এর জন্য ট্যাক্স। এত করতেই হয়, আবার ট্যাক্সের উপরে ব্যাট দিতে হয়। আমরা প্রাইভেট কার যে আমরা যে মোটর বাস চালাই, এই বাসের যে ট্যাক্স দেই বছরে, ইয়ারলি ট্যাক্সের উপরে আবার 15% ব্যাট আছে। এখন আপনি বুঝেন ট্যাক্সের এই যে অবস্থা, এই অবস্থার মধ্যে আপনার ঢাকা শহরের লোকজনের অবস্থা বিবেচনা করে এবং পরিবহনের সংখ্যা শুনুন, বাংলাদেশের উদ্যোক্তার কিন্তু অভাব নাই। বাঙালি যেখানে প্রফিট দেখবে ওখানে মৌমাছির মতো যেয়ে পড়বে। আপনি চিনি ফেললে পিঁপড়া যেমন দ্রুত গতিতে চলে আসবে, আপনার বাংলাদেশের মানুষ যে কোনো ব্যবসায় যদি বাংলাদেশের মানুষ দেখে যে এই ব্যবসাটা প্রফিটেবল, ওই জায়গায় মানুষ হুমড়ি খেয়ে যায় পড়ার কথা। তাইলে ওই ক্ষেত্রে এই যে সিটির যে অবস্থা, আমাদেরও অনেক সময় চোখ কান বন্ধ করে বসে থাকতে হয়। তো এই অবস্থার মধ্যে আমি আশা করব যে সরকারি যে উদ্যোগ বিআরটিসির আমার জানা মতো প্রায় 800-900 বাস বা 1000 বাস চালু আছে। এর মধ্যে বেশি বাস হইল ঢাকার বাইরে, ঢাকা সিটিতে কম। ইউনিভার্সিটিতে ভাড়া দেওয়া আছে, বিভিন্ন অর্গানাইজেশনে ভাড়া দেওয়া আছে। এই যে রংপুরে যে একটা হেল্পার মারা গেল, এই হেল্পারটা কিন্তু মারা গেছে বিআরটিসির বাসে, পাবলিক বাসে না। এখন বিআরটিসি কে যদি শক্তিশালী করতে হয়, ওবায়দুল কাদের সাহেব প্রচুর পরিশ্রমী লোক, সে পরিশ্রম করে। এই যে যত এলোমেলো আছে, যা কিছু আছে, এইগুলো কিন্তু ওবায়দুল কাদের সাহেব আন্তরিকভাবেই চেষ্টা করার জন্য। কিন্তু আমার মনে হয় যে ওনারা হয়তো কোথাও হাত পা বাঁধা আছে। হাত পা বাঁধা আছে স্যার, উনি বলছেন ওনার হাত পা বাঁধা আছে। একটা জিনিস উনি যে কথাগুলো বললেন যে বাস্তব চিত্রটা এরকম, যদি বাস্তব চিত্রটা এরকম হয় তাহলে সেটার বোঝায় জনগণ কেন টানবে স্যার? হ্যাঁ, এটি যেটা ধরেন আমি যে কথাগুলি বললাম, হাবিব সাহেব বললেন, কালাম সাহেব বললেন, এই কথাগুলোর মধ্যে কিন্তু একটা অভিন্ন জায়গা আছে, কিছু কমন গ্রাউন্ড আছে। কমন গ্রাউন্ডের মধ্যে একটা ওই জায়গাটা আপনি যদি ঠিক মতো ধরেন তাহলে দেখবেন যে পুরো জিনিসটা আসলে ওই পলিসি থেকে আসছে, নীতি থেকে আসছে, যে পাবলিক ট্রান্সপোর্ট, জনগণের জন্য ট্রান্সপোর্ট, গণপরিবহন, সেটাকে ধরে পরিকল্পনা নেওয়া এবং পরিকল্পনা বাস্তবায়ন করা, সেইটাকে ধরে প্রতিষ্ঠান তৈরি করা, সেটাকে ধরে ইনসেন্টিভ স্ট্রাকচার তৈরি করা, অ্যালোকেশন দেওয়া, সেটাকে ধরে আপনার ট্যাক্স স্ট্রাকচারটা দাঁড় করানো, এই যে একটার সাথে আরেকটা সম্পর্কিত, তো সেইভাবে আপনার সেইটাই হচ্ছে মিসিং। সেইটা মিসিং হওয়ার ফলে সবচাইতে ক্ষতিগ্রস্ত হচ্ছে তো সকল মানুষ। ধরেন 5%ও যদি আমি ধরি যারা গাড়ি প্রাইভেট কার, তাদের মধ্যে অনেকে আছেন, এখন ধরেন অনেক মধ্যবিত্ত পরিবার, তারা কোন রকমের টাকা জোগাড় করতে পারলে একটা গাড়ি কেনেন। কেন? কারণ হচ্ছে যে তার সিকিউরিটি এবং চলাচল ইত্যাদি ইত্যাদি কারণে। কিন্তু তাদের মধ্যে অনেকে আছেন, যেটা আমি নিজেই জানি, আপনারা সবাই নিশ্চয়ই স্বীকার করবেন, যে অনেকে আছেন যারা যদি পাবলিক ট্রান্সপোর্ট এখানে যদি একটা মানসম্মত হয় এবং গতিশীল হয়, তারা প্রাইভেট কার ব্যবহার করবে। তাইলে প্রাইভেট কারটা তো চাপিয়ে দেওয়া হচ্ছে একরকম, এবং চাপিয়ে দিয়ে সবাইকে বাধ্য করা হচ্ছে রীতিমতো। এখন ধরেন বাধ্য করা হচ্ছে যেন তুমি প্রাইভেট কার কেন, এবং তার জন্য আবার ইনসেন্টিভ আছে। আপনি ধরেন ব্যাংক লোনের ব্যবস্থা, আপনি সিএনজি, যেটা হাবিব সাহেব বললেন, সিএনজি সাপ্লাই, ট্যাক্স কমানো, এই সমস্ত নানান কিছু আছে। তার মানে পুরো পলিসির মধ্যে একটা গলদ আছে, এবং সেই গলদটা থেকে বের হওয়ার জন্য আপনি যদি জনগণের দিকে তাকান, আপনি বেশিরভাগ মানুষ, ঢাকা শহরের বেশিরভাগ মানুষ হচ্ছে সীমিত আয়ের মানুষ, একটা উল্লেখযোগ্য অংশ হেঁটেই চলাচল করে, এবং অনেক সময় এই যে পিক আওয়ার গুলোতে হাঁটাটায় তাড়াতাড়ি যাওয়া যায়, এবং অনেকে নেমে চলে যায়, এবং বাসের মধ্যে লোকজন দাঁড়িয়ে থাকে ঘন্টার পর ঘন্টা। এই জামটা এখনো ঢাকা শহরের যে এখন অনেকে আপনার সরকারি কর্মকর্তা বা মন্ত্রী সাহেবরা অনেক সময় বলেন কিভাবে কি করব, জায়গা নাই, একটা লং পরিকল্পনা, যে ফ্লাইওভার
মেট্রো রেল, এই সমস্ত কথা বলে আমাদেরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, কিন্তু এগুলিটা আসলে সমাধান হবে না। কারণ হাবিব সাহেব যেটা বললেন যে এগুলো সবগুলো কিন্তু ওই প্রাইভেট কার কেন্দ্রিক। তার মানে প্রাইভেট কার যে একটা সমস্যার কেন্দ্র, এইটা রিয়েলাইজেশন নাই। এবং এর বিপরীতে যে পাবলিক ট্রান্সপোর্টটা ডেভেলপ করতে হবে, এরা কিন্তু যারা এই সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করেন তারা বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে এবং সরকারি পয়সায় কিংবা বিদেশি ঋণের পয়সায় তারা বিভিন্ন দেশ সফর করেন। এবং এই যত দেশ সফর করেন কোনো দেশে কিন্তু এই চেহারা নাই। যে সমস্ত দেশ সেখানে দেখা যাবে যে একটা শক্তিশালী পাবলিক ট্রান্সপোর্ট আছে এবং তার যে সিস্টেম সেটা তাদের তো না বোঝার কথা না। সেখানে গভর্নমেন্ট পলিসি আছে এবং গভর্নমেন্ট যে ইনসেন্টিভ সিস্টেমের কথা উনি বললেন, ধরেন নিউ ইয়র্ক বলেন, লন্ডন বলেন, কিংবা ইউরোপিয়ান বিভিন্ন সিটি বলেন, কানাডার বিভিন্ন সিটি, যে সমস্ত সিটিতে ওনারা বেশি যান, এমনকি আপনি যদি দিল্লি কিংবা কলকাতাও ধরেন, সেই সমস্ত দেখা যায় যে পাবলিক ট্রান্সপোর্টটা যাতে খুব বেশি বিকশিত strong হয় তার সব সেটার রকম জন্য, ব্যবস্থা সেটা ট্রেন, বাস, সমস্ত কিছু, সেটার জন্য বিশেষ ইনসেন্টিভের সিস্টেম আছে। এবং যেটা আছে, আপনি ধরেন নিউ ইয়র্কে আপনি যদি যান, ঢাকা শহরে ধরেন গত 20 বছরে জিনিসপত্রের দাম যেভাবে বেড়েছে, নিউ ইয়র্কে গিয়ে দেখবেন তার এতটা না বাড়লেও অন্যান্য জিনিসপত্রের দাম বেড়েছে। কিন্তু আপনি যদি ট্রান্সপোর্ট ফেয়ার ধরেন, সেটা কিন্তু কন্ট্রোল, সেটা কিন্তু সরকার একটা নির্দিষ্ট সীমার মধ্যে রেখেছে। এবং সেইটা রাখার কারণটা হচ্ছে যেটা পাবলিক ট্রান্সপোর্ট, এটা একটা সার্ভিস সেক্টর এবং এটা সরকারের দায়িত্ব। এবং পাবলিক ট্রান্সপোর্টটা যে কোনো ধরনের মুনাফা বানানোর ক্ষেত্র হিসেবে তৈরি হতে পারে না। তাইলে ওটা তো চলতে হবে, চলতে গেলে তাহলে বিনিয়োগ এবং তার যে ফেরত সেটা আসার জন্য সরকারের একটা সামষ্টিক পরিকল্পনা লাগবে। তাইলে আপনি ধরেন উনি যে ট্যাক্স সিস্টেমের কথা বললেন, 5টা কোম্পানি পারবে অন্যরা পারবে না, এটা তো কোনো সিস্টেম হতে পারে না। সকলের জন্য সবচাইতে কম শুল্ক থাকা উচিত হচ্ছে বাসে, মিনি বাস না, ট্যাক্সি যাবো না, বাসে থাকা উচিত যে সকল ধরনের ইনসেন্টিভ যাতে বিপুল পরিমাণ বাস আসে এবং পিক আওয়ারে বাস যাতে প্রায়োরিটি পায়। আপনি ধরেন বাংলাদেশে আপনি ধরেন রেল স্টেশন, এয়ারপোর্ট, কোনো জায়গায় কিন্তু বাসের কানেকশন নাই। তার মানে ধরেই নেওয়া হয়েছে যেখানে আপনি নিউ ইয়র্কে যান, লন্ডনে যান, সমস্ত জায়গায় যান, দেখবেন যে বাস সব জায়গায় চলে যাচ্ছে, ট্রেন সব জায়গায় চলে যাচ্ছে, এয়ারপোর্টগুলোতে সব জায়গায় চলে যাচ্ছে, কানেক্টেড। তার মানে পাবলিক ট্রান্সপোর্টটা পাবলিক ইন্টারেস্টে সেখানে সেভাবে ডেভেলপ করা হয়েছে। ওগুলিও তো বাজার অর্থনীতি। আমাদের অনেকে বলবে যে এটা বাজার অর্থনীতি, এটা একটা একেবারেই ফালতু কথা। কারণ এইটা একটা সিস্টেমের মধ্যে পাবলিক ট্রান্সপোর্টের পাবলিক ইন্টারেস্ট দেখার জন্য বাজার অর্থনীতির মধ্যেও যতটুকু ইনস্টিটিউশন ডেভেলপ করেছে সেখান থেকেও কিছুটা শিক্ষা যদি তারা নিত, কিন্তু এখানে তারা যা খুশি তাই করার একটা জায়গা পেয়েছে, যে জনগণের সেই ভয়েস, সেই প্রতিষ্ঠান, সেই সংগঠন, সেই শক্তিটা না থাকার ফলে দেখা যায় যা খুশি তাই করতে পারি। এখন জনগণের তো ক্ষোভ জমা হচ্ছে, তো এটা প্রকাশিত হবে কিভাবে? প্রকাশিত হয় তখন দেখা যায় যে বিভিন্ন জায়গায় বাসের মধ্যে অসন্তোষ, নৈরাজ্য এবং প্রোডাক্টিভিটি যেভাবে কমে। আপনি ধরেন প্রতিদিন মানুষের যে সময়টা নষ্ট হয়, প্রাইভেট কারে বসে থাকলে কি হয়েছে? আপনি প্রাইভেট কারে বসে থাকলেন 3 ঘন্টা, তো প্রাইভেট কার কিনে কি লাভ? সেখানে যদি প্রাইভেট কারগুলি আপনি কমানোর ব্যবস্থা করেন, পাবলিক ট্রান্সপোর্টের স্পিডটা বাড়ে, তাহলে পাবলিক ট্রান্সপোর্টও যথেষ্ট লাভজনক হয় এবং মানুষেরও তখন এই যে প্রোডাক্টিভিটি, যা উৎপাদনশীলতা, সেটাও অনেকখানি বাড়ে। স্যার এই জায়গায় আসছি, যেমন মুম্বাই এবং দিল্লিতে 4 থেকে 4.5 বেশি বাস নাই, কিন্তু ওদের যে বাস, স্টেট বাস সার্ভিস, হ্যাঁ, ওরা প্রতিদিন 50 থেকে 70 লক্ষ মানুষ এই গাড়িগুলোতে বহন করে চলতে পারছে। আমার এখানে ওনার কথা অনুযায়ী 3,500 বাস চলে, ওনারা 5 লাখ লোক বহন করতে পারে না। আমি এখানে দুটো জায়গা বোধহয় আমাদের একটু পরিষ্কার হবে, যদিও সরকারের অনেকগুলি প্রয়াস এই মুহূর্তে চলমান, আমি সেখানে সাধুবাদ জানিয়ে দুটো জিনিস আমাদের বোঝা দরকার। একটি হচ্ছে শুধুমাত্র বাসকেই ডেভেলপ করলে গণপরিবহন ব্যবস্থা ডেভেলপ হবে না। গণপরিবহন ব্যবস্থার অনেকগুলি মডালিটি, একদম শুরুতে আনুভাই বলছিলেন, আমাদের ট্রেন সার্ভিস রয়েছে, নৌপথ রয়েছে, এবং এই ট্রেন সার্ভিস, নৌপথ, বাস এবং এলাকা ভিত্তিক রিক্সা, এই সবগুলোকে একটা মাল্টি মডাল ডিপেন্ডেন্সি, অর্থাৎ আমি ট্রেন থেকে, কথার কথা আমি একটু গল্পের মতো করে বলি, তাহলে দেখবেন যে একটা কি সুন্দর সমাধানের জায়গা কিন্তু রয়েছে। আমার মানি আর না মানি, সেই গাজীপুর থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত ট্রেন লাইন আছে, এটা শহরের পেটের মধ্যে দিয়ে অনেকগুলি সিগন্যাল বানিয়ে চলে গেছে। আমরা যদি সেগুলিকে ওই ওভারপাসের মতো করে ফেলি, এইটার 2 পাশে 2টা রেল লাইন যদি লাগে, যেটা লাগানোর সক্ষমতা আমাদেরই আছে, বিদেশ থেকে আনতে হবে না, আমরা কমিউটার রেল চালু করলাম, বোম্বে, কলকাতা এভাবে করে সমাধান করেছে। এবং যদি 15 মিনিট পর পর এই ট্রেনগুলো চলে, আপনি কিন্তু এই পথে ওই উত্তরা থেকে অনেকেই গাড়ি ব্যবহার করতে আগ্রহী হবে না। তারা যদি মতিঝিলে যেতে চায়,
কমলাপুরে নামবে, 50 টাকা দিয়ে যদি 30 টাকা কারণ দিয়ে বাজার নামতে চাই কারণ বাজার নেমে যাবে। এই সিবিডি গুলো কোথায়, কাজের ক্ষেত্রগুলো তো এইসব জায়গায়। এর সঙ্গে যদি এই স্টেশনগুলো থেকে আপনি যদি সার্কুলার ওয়েতে বাস সার্ভিস চালু করেন, তাহলে জায়গা থেকে। উইদিন 2 কিলোমিটার মানুষ এই সার্কুলার ওয়েতে বাস সার্ভিসের উপর ডিপেন্ডেন্ট করে যে কোনো জায়গায় যেতে পারবে। আর সেই সঙ্গে পদচারী ব্যবস্থাটা যদি চালু করতে পারেন, একই সঙ্গে ঢাকার চারপাশে নদী, সেই যে কতবার এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতবার বলেছেন যে এটাকে ড্রেজিং করে এটা চালু করা হোক, যদি সেটাও আমরা চালু করি, খালগুলিকে উদ্ধার করে কিছুটা ভিতরে ঢোকার চেষ্টা করি, তাহলে ওইখান থেকে যদি স্টেশনগুলোকে যদি আপনি বাস দিয়ে কানেক্ট করেন, অর্থাৎ এই যে একটার সাথে ডিপেন্ডেন্সি করে যদি তৈরি করা হয়, তাহলে কিন্তু আপনি একটি গণপরিবহন ব্যবস্থা দেখতে পাবেন। আর দ্বিতীয় যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা কিন্তু প্রাইভেট গাড়ি উঠিয়ে দেখ এটা বলছি না, আমরা বলছি ঢাকা শহরে যতটুকু রাস্তা রয়েছে তার মাত্র 18 থেকে 19% হচ্ছে গণপরিবহন যেতে পারে, বাস যেতে পারে এরকম রাস্তা। মাত্র কি সব প্রাইভেট কার যেতে পারে অথবা ম্যাক্সিমাম রিক্সা যেতে পারে। তাহলে এই যে বাস যেতে পারে যে রাস্তাগুলো আছে, এই যে ধরো 18-20%, এই রাস্তাটুকু আল্লাহর বাস্তে কর্মসময়ের সময় অর্থাৎ সকাল 8টা থেকে বিকাল 6টা পর্যন্ত প্রাইভেট গাড়িগুলিকে নিয়ন্ত্রণ করেন। এবং যে মুহূর্তে করবেন, যে কথা আমি বারবার বলার চেষ্টা করছেন, যে আপনি 70% দখল করে আছে যে গাড়িগুলি, আমার দখলের জায়গাটুকু আর একটু দেখেন, অনিয়ম কতভাবে তাদেরকে আমরা প্রণোদিত করছি প্রাইভেট গাড়িকে। ওরা যে শুধু চালানোর জন্য দখল করে রাখছে তা না, পার্কিং এর জন্য দখল করে রাখছে। শপিং সেন্টারগুলো তার পার্কিং গুলিকে নতুন করে শপিং সেন্টার বানিয়ে তাকে বাধ্য করছে রাস্তার উপর রাখতে। তার মানে রাস্তায় গাড়িকে রেখে জায়গা দখল করছে, অবৈধভাবে গাড়ি চালিয়ে দখল করছে এবং গাড়ির সংখ্যাটিও দখল করছে। এই জায়গাগুলো নিয়ন্ত্রণের ক্ষেত্রে প্রাইভেট গাড়ি মালিকানা, প্রাইভেট গাড়ি কিন্তু একটা প্রেস্টিজ। আমার যদি অর্থনৈতিক স্বাবলম্বী হয়, আমি প্রথমে কি করবো, একটা গাড়ি কিনে বন্ধু বান্ধবকে বলবো দেখো আমি কিন্তু স্বাবলম্বী হয়েছি। এটাকে বন্ধ করার বিষয়ে কিন্তু আমাদের যতটা না আগ্রহ, তার চেয়ে বেশি আগ্রহ যে কথাটি আপনি আপনার বক্তব্য শুরু করেছেন, আজকে অনুষ্ঠান শুরু করেছেন, যে একটি গণপরিবহন ব্যবস্থা যদি আমরা করতে পারি, তাহলে যে বিশাল জনগোষ্ঠী, হিসাব মতো প্রায় 87% জনগোষ্ঠী যারা ওই পরিবহন ব্যবস্থার উপর নির্ভর করে চলাফেরা করতে চায়, ওনার ভাষায় 50 লক্ষ, সেই মানুষগুলিকে অ্যাড্রেস করা হবে। আমি কি তাহলে ওই 8 লক্ষ লোক নাকি 70 লক্ষ লোক, এই সিদ্ধান্ত নেওয়া একটি রাজনৈতিক দলের পক্ষে, রাজনৈতিক সরকারের পক্ষে খুবই সহজ। কালাম ভাই, আমার কাছে এবার যে ইয়াটা আছে সেটা হলো যে কেন বাস ভাড়া বাড়ার পরে হ্যাঁ এই যে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগটা আসে। শোনেন, একটা জিনিস হলো এই যে বাস আছে, এটা নানা মতের নানা লোক এই ব্যবসায় জড়াইয়ে গেছে, নানা মতের নানা লোক এই ব্যবসায় জড়াইয়ে গেছে। তারা একেবারে যে সম্পূর্ণ বন্ধ হয়েছে তা না, তবে আগের চাইতে অনেকটা নিয়ন্ত্রণে আসছে। একদম ওই যে টিভিতে আমরা এতেও দেখলাম যে নিয়ন্ত্রণে আসছে, তারা ভাড়াটা এক্সিকিউট করে। কিন্তু এখন সমস্যা হয়েছে স্টপেজ নির্ধারণ নিয়ে। তবে বিআরটিএ এইবার একটা ভালো কাজ করছে যে চার্টের সাথে মাইলেজটা কিলোমিটারটা উল্লেখ করে দিছে। এইটা আমার মনে হয় যে আর 5-7-10 দিনের মধ্যে এটা নিয়ন্ত্রণে চলে আসবে, কারণ এইটা গভর্নমেন্ট কাজ করতেছে। এই ক্ষেত্রে বিআরটিএ অনেকগুলি তাদের ম্যাজিস্ট্রেট বসাইছে। আমরা 6টা শুনুন, তাইলে এই ব্যাপারে আমার একটু কথা আছে। এই যে ওদিন যে গাড়ি বন্ধ হইল আগারগাঁয়ে, এখানে রুকিয়া সরণিতে, এখানে একটা গাড়ির ড্রাইভারে ম্যাজিস্ট্রেট জেল দিল, ড্রাইভারে আর হেল্পারে জেল দিল। জেল দেওয়ার পরে ওই হেল্পার ইয়ের সাথে, পুলিশের সাথে তর্ক করছে যে তুমি আমার 2 জনরে জেল দিবা, কি 1 জনরে দাও। এইটা হওয়ার পরে পুলিশে তারা একটু মাইর দিছে। এইটা ওই আশেপাশের যে গাড়ি ছিল এরা দেখছে যে পুলিশে ওরে মাইর দিছে। মাইট দেওয়ার পরে আশেপাশের 8টা-10টা গাড়ি এলোপাথরি করে রাখছে। কিন্তু উইদিন 5 মিনিটস এনে 5-7 হাজার লোক কই থেকে আসলো, এই জিনিসটা কিন্তু বুঝার আছে। ওই জায়গায় আমরা যাইতে চাই না। কিন্তু কালাম ভাই একটা কথা বলি, পুলিশ মারছে, মনে করেন মারছে অন্যায়, হ্যাঁ,
রাস্তায় যখন মানববন্ধন করা মাইরে তো শোয়াই দেয় না, হ্যাঁ, শোয়াই দেয়। সেই ক্ষেত্রে কিন্তু জনগণ রাস্তা নেমে শুনুন, বুঝছেন আমরা রাস্তাঘাটে কিন্তু- যাওয়া হয় না। আমরা কিন্তু গাড়ি বন্ধ করি নাই। শ্রমিকরা যে ওখানে গোলমালটা হইছে, ঢাকা শহরে দেখেন একটা জায়গায় যদি গোলমাল হয়ে একবার বন্ধ হয়ে যায় তাইলে কলাপস হয়ে যায় ওই রোডে। কলাপস হয়ে গেলে এটা ছাড়াইতেও 4-5 ঘন্টা সময় লাগে। আমরা কিন্তু শ্রমিকদেরকে ডাইকে আমরা জিনিসটা নিরসন করছি। আমরা কোনো সময় ধর্মঘটের পক্ষে না। দেখুন এত বড় দেশের সমস্যা ছিল, আমরা কিন্তু পরিবহন চালানোর জন্য চেষ্টা করছি। মানুষকে দুর্ভোগে আমরা ফালানোর চেষ্টা খুব কম করি। আমরা একদম পিঠ দেয়ালে না ঠেকলে কিন্তু আমরা খালাপাইতে তো আগে মানুষ আসি। বিশ্বাস করে না। প্রবলেমটা কোন জায়গায়? এখন প্রবলেমটা হইলো আমরা বিভিন্ন ভাষায় ভূষিত। যেমন আপনি দেখুন যে আমরা জনগণের ভোগান্তির জন্য দায়ী, আমরা জনদুর্ভোগের জন্য দায়ী, আমরা ঘাতক এর জনক আমরা। এই যে এত যে ভূষণে ভূষিত হয়, তাতে দেখবেন যে মানুষ ইনভেস্ট করার জন্য 1 পা আগাইলে 2 পা পিছায়। আর এখন তো ঢাকা সিটির যে ব্যাপারটা, ইকবাল ভাই যে জিনিসটা বলছে গণপরিবহনের ব্যাপারটা, ইকবাল ভাই কিন্তু যথার্থ বলছে। এবং ইকবাল ভাই স্থপতি, উনার ধারণা আছে, উনার যে ধারণা আছে এই ধারণাটা কিন্তু আমার নাই। আমাদের আনু মোহাম্মদ স্যারের যে আছে ওইটা কিন্তু আমার নাই। আমি জানি বাস অপারেট করি, এটার থেকে যা আসে স্পেয়ার পার্টস কিনি, করি। এখন আমার যে জিনিসটা, একটা ট্যাক্সি ক্যাব যদি বিনা শুল্কে আনতে পারে, তাইলে আমি আমার স্পেয়ার পার্টস, যে নাটের দাম ছিল 200 টাকা, সেই নাট এখন 1200 টাকায় কিনতে হয়। প্রত্যেক বছর এর দাম প্রাইস ওই স্পেয়ার পার্টসের উপরে ট্যাক্স বসতেছে। আমি আপনার সিবিও কমপ্লিট বিল্ড আপ বাস আজকে যদি ট্যাক্স ফ্রি করে দেয়, বহু লোকে দেখবেন যে নিয়ে এসে প্রথম লং রোডে যাবে, যে লং রোডে যেয়ে সুবিধা করতে পারবে না, কারণ এমনিই লং রোডে গাড়ি বেশি, তখন বাধ্য হয়ে সিটিতে চালাবে। এই একটা জিনিস। আরেকটা জিনিস, সিটিতে ইকবাল ভাই যে কথাটা বলছে যে অ্যাটলিস্ট পিক আওয়ার গুলিতে যদি বাসগুলি চলার জন্য একটা সাইডে দেওয়া হয়, আমি যতটুকু বুঝছি ইকবাল ভাইয়ের কথা, যদি সাইডে দেওয়া হয় তাইলে এইটা সম্ভব। আরেকটা জিনিস, গণপরিবহন, ট্রেন, এরপরে কমিউটার ট্রেন, এইগুলি কিন্তু আমরা এইগুলির দিকে আমাদের নজর দেওয়া উচিত। এবং গভর্নমেন্টের উচিত হইল বাজেটে এই বিষয়গুলি চিন্তা ভাবনা করে এর জন্য বরাদ্দ দেওয়া উচিত। এই আমি মনে করি। আচ্ছা, আমাদের সময় শেষ হয়ে গেছে। আপনাদেরকে ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।